গোভূতটা মালার আঁচল কামড়ে ধরে, আর তখনই আর একটা গোভূত অমলের সামনে এসে তার পথ আটকায়। গোভূতটা আর এক পা অমলের দিকে এগোতেই ভয়ে তার মাথা থেকে মাছ ভর্তি হাঁড়িটা মাটিতে পড়ে যায়। নিশুতি রাতে যখন গোটা গ্রাম ঘুমিয়ে, ঠিক তখন অমল ও তার স্ত্রী মালা দুজনে বেরোয় মাছ চুরি করতে। গ্রামের শেষ প্রান্তে পুরো এক জমিদারের ঝিল রয়েছে, তারা সেখানেই চলেছে মাছ চুরি করতে। গ্রামের পথ ধরে হাঁটতে হাঁটতে অমল বলে, তাড়াতাড়ি পা চালাও, ভোর হওয়ার আগে আমাদের কাজ ছেড়ে বাড়ি ফিরে পড়তে হবে। হ্যাঁ হ্যাঁ, চলো তাড়াতাড়ি চলো। মালা ও অমল এগিয়ে যেতে থাকে। এমন সময় মালা হঠাৎ শুনতে পায় কে যেন সাইকেল চালিয়ে তাদের দিকেই আসছে। মনে হয় এদিকে কেউ আসছে, আমাদের সঙ্গে মাছের হাঁড়ি জাল রয়েছে। এই অবস্থায় দেখে ফেললে কেলেঙ্কারি হবে। চলো আমরা ওই দিকটায় বাঁশবাগানে গিয়ে লুকিয়ে পড়ি। তারা দুজন তৎক্ষণাৎ গ্রামের রাস্তা ছেড়ে পাশের বাঁশবাগানের মধ্যে ঢুকে যায়। আর তারা লুকিয়ে দেখে এক গোয়ালা শহর থেকে দুধ বিক্রি করে মাঝরাতে বাড়ি ফিরছে। শোনো গিন্নি, গ্রামের এই খোলা রাস্তা দিয়ে জমিদার ঝিলে মাছ চুরি করতে যাওয়াটা মনে হয় ঠিক হবে না। আমরা বরং মাঠের রাস্তাটা ধরি। এই বাঁশবাগানটা টপকালেই ফাঁকা মাঠ, তারপর ওই জায়গাটা পার করলেই আমরা পৌঁছে যাব। বাঁশবাগানের পথ ধরে হাঁটতে হাঁটতে মালা জিজ্ঞাসা করে, তুমি বললে বাঁশবাগানের পর ফাঁকা মাঠ পড়বে, তারপর ওই জায়গাটা পার করলে, তা ওই জায়গাটা মানে তুমি কি ভূষুণ্ডির গোভাগাড়ের কথা বলছো নাকি গো? ওই জায়গাটা তো বড়ই ভয়ঙ্কর। রাত বিরেতে ওই দিকে যাওয়াটা কি ঠিক হবে? আরে কিছু হবে না, এই রাস্তাটাই বরং চুরি করতে যাওয়ার জন্য উপযুক্ত রাস্তা, কেউ টেরটুকুও পাবে না। এরপর তারা ফাঁকা মাঠের উপর দিয়ে যেতে থাকে। নিশতি রাতের জ্যোৎস্না আলোয় চারিদিকটা ঝলমল করছে। মাঠের আশেপাশে দুটো একটা তালগাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বাবারে বাবা, কি ভয়ঙ্কর গা ছমছমে পরিবেশ! নাটক করো না তো, চোরেদের আবার ভয়। খোলা প্রান্তর পেরিয়ে তারা এসে পৌঁছায় ভূষুণ্ডির গোভাগাড়ের সামনে। ভাগাড়ে প্রবেশ করার মুখে একটা বড় ফলকে সাবধান বাণী লেখা রয়েছে। সেটা দেখে মালা একবার পড়ে নেয়। সাবধান, গোভাগাড়, সন্ধ্যা 6টার পর প্রবেশ নিষেধ। অমল ও মালা গোভাগাড়ের মধ্যে দিয়ে হেঁটে যেতে থাকে। আশেপাশে হাড়গোড় পড়ে রয়েছে, কোথাও কোথাও সদ্য চাপা দেওয়া মাটির ঢিপি। এমন সময় ভাগাড়ের মধ্যে দুটো শিয়াল খুব জোরে ডেকে ওঠে। ওরে বাবারে, কি জোরে জোরে শিয়ালগুলো ডাকছে! আশেপাশেই বোধহয় কোথাও আছে। হ্যাঁ, তুমি একটু জোরে জোরে পা চালাও, আমাদের তাড়াতাড়ি এই ভাগাড়টা পার করতে হবে। হাঁটতে হাঁটতে হঠাৎ ঝোপের এক গাছের ডালে মালার শাড়ির আঁচলটা আটকে যায়। আর এই দেখে, আরে এই মরেছে, শাড়ির আঁচলটা আবার কিভাবে আটকে গেল? মালা আঁচলটাকে টেনে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু তখনই আঁচলের এক টুকরো কাপড় ছিঁড়ে ঝোপের ডালে আটকে যায়। সেটা মালা আর খেয়াল করে না। সে আঁচল ছাড়িয়ে নিয়ে এগিয়ে যায়। এরপর ভাগাড় পেরিয়ে তারা এসে পৌঁছায় জমিদার বংশের পোড়ো ঝিলের সামনে। জানো গিন্নি, এই ঝিলে অনেক বড় বড় কাতলা মাছ রয়েছে। সেগুলোর মধ্যে থেকে আজ যদি একটা জালে পড়ে তো কেল্লা ফতে। না, আর দেরি করলে চলবে না, জালটা এবার তাড়াতাড়ি ফেলি। এই বলে অমল তার জাল জমিদারের ঝিলে ফেলে। তারপর জালটা ধীরে ধীরে টেনে ওপরে তোলে। এই নাও, ধরো, মাছগুলো এই হাঁড়ির মধ্যে রাখো। জালে যে দেখি শুধু মাঝারি ও ছোট সাইজের রুই মাছ পড়েছে। এরপর অমল মাছগুলো হাঁড়ির মধ্যে ভরে রাখে। তারপর আবার তার জালটা ঝিলের জলে ফেলে।
এবারে জাল তোলার সময় অমল জালটায় বেশ টান অনুভব করে। হ্যাঁ, মনে হয় এবার ঝিলের পুরনো ওই বড় কাতলা মাছ পড়েছে। হ্যাঁ, অমল তার জালটা পাড়ে টেনে তোলার চেষ্টা করে, আর ওদিকে ভাগাড়ের মধ্যে দেখা যায় একটা নীল আলোর মতো জ্বলে উঠে এক ভূত জেগে ওঠে। গরুর ভূতটা ঝোপটার দিকে এগিয়ে যায়, তারপর ঝোপের ডালে আটকে থাকা মালার শাড়ির আঁচলের ছেঁড়া টুকরোটার কাছে গিয়ে ভালো করে শুঁকতে থাকে। গরুর ভূতটা আবার গর্জন করতেই ভাগাড়ে আরও একটা গরুর ভূত জেগে ওঠে। তারপর গরুর ভূত দুটো একে অপরের কাছাকাছি এসে নিজেদের মধ্যে কি যেন কথা বলতে থাকে। এরপর দুটি গরুর ভূত ভাগাড়ের চারিদিকে ঘুরতে থাকে, আর ওদিকে ঝিলের পাড়ে দেখা যায় মাঝারি ও ছোট সাইজের মাছে হাঁড়ি একেবারে ভর্তি হয়ে গেছে, আর মাছ রাখার জায়গা নেই। এবার চলো আমরা ফিরে যাই। আরে তুমি বুঝতে পারছো না, একটা বড় মাছ যদি পেতাম তাহলে কালকে মাছের বাজারে শুধু আমার রাত চলতো, একেবারে সব খদ্দের আমার দোকানে। আচ্ছা বাবা, ঠিক আছে, আজ এই মাছগুলো নিয়েই ঘরে ফিরে চলো। হ্যাঁ হ্যাঁ, চলো। এরপর অমল ও মালা একই পথে বাড়ির দিকে ফিরতে থাকে। মাছ ভর্তি হাঁড়ি ও জাল নিয়ে তারা গো ভাগাড়ে প্রবেশ করে। এই গরুর ভাগাড়ে প্রবেশ করতেই আমার গোটা শরীরটা না কেমন যেন শিউরে উঠল। কি থমথমে জায়গা! তাদের হাঁড়ি ভর্তি মাছের আঁশটানি বিশ্রী গন্ধ গোটা ভাগাড়ে ছড়িয়ে পড়ে। এমন সময় পাশেই একটা ঝোপ খুব জোরে নড়ে ওঠে, আর তাই দেখে মালা, ওরে বাবা, ওই ঝোপটা অত জোরে নড়ে উঠলো কেন? তবে কি ওর পেছনেই শিয়ালগুলো আছে নাকি? গিন্নি, তাড়াতাড়ি পা চালাও গো, এই জায়গাটা ভালো নয়। আমাদের সঙ্গে আবার মাছ আছে, এই মাছের আঁশটানি গন্ধ আর তাদের নাকে গেলে আবার। মাছের গন্ধ তাদের নাকে গেলে মানে? তুমি কাদের কথা বলছো? এমন সময় ঝোপ থেকে নিঃশব্দে একটা গরুর ভূত বেরিয়ে মালার পিছু নেয়। কই গো, শুনছো? মনে হয় আমার পিছনে পিছনে কেউ আসছে। হ্যাঁ, এ তুমি কি বলছো? একদম পিছন ফিরে তাকিও না, আর আরো জোরে জোরে হাঁটো। মালা ও অমল আরো জোরে হাঁটতে থাকে। ঠিক সেই সময় গোভূতটা মালার আঁচল কামড়ে ধরে, আর তখনই আর একটা গোভূত অমলের সামনে এসে তার পথ আটকায়। রাম 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 রাম, গরুর ভূত! গরুর ভূত কি তবে মাছের আঁশটানি গন্ধ সহ্য করতে না পেরে জেগে উঠল? গোভূতটা আর এক পা অমলের দিকে এগোতেই ভয়ে তার মাথা থেকে মাছ ভর্তি হাঁড়িটা মাটিতে পড়ে যায়। হে ভগবান, রক্ষা করো, রক্ষা করো আমাদের! এবার আমরা কি করি? এই দুটো গোভূত যে আমাদের পথ আটকে দাঁড়িয়েছে। মালা গো, আজ মনে হয় আর আমরা বাড়ি ফিরতে পারবো না। চুপ করো, এমন অলক্ষণে কথা আর মুখেও এনো না। গোভূত দুটো খুব জোরে গর্জন করে ওঠে। ভয়ে মালা ও অমল মাটিতে পড়ে যায়, আর গোভূত দুটো তাদের একদম কাছে চলে আসে। হে, হুস হুস, যা যা বলছি, যা। গোভূতের দল, আমরা তো তোমাদের কিছু ক্ষতি করিনি, আমাদের ছেড়ে দাও, আমাদের যেতে দাও। গিন্নি, মাছ নিয়ে এই রাস্তা দিয়ে ফেরাটাই আমাদের কাল হয়ে দাঁড়িয়েছে। মাছের আঁশটানি গন্ধে গরুর ভূতগুলো একেবারে খেপে উঠেছে। ওরা ওরা আমাদের ছাড়বে না, আমরা মনে হয় আজ গেলাম। তার মানে গরুর ভূতেরা মাছের গন্ধ সহ্য করতে পারে না?
বাঘটার সামনে নীল আলোর মতো জ্বলে ওঠে। তারপর প্রকট হয় ওই দানবাকৃতি গোভূত। অনেককাল আগেকার কথা, সুন্দরবনের একদম শেষ প্রান্তে মধুবনীপুর নামে এক গ্রাম ছিল। সেই গ্রামের মানুষেরা জঙ্গলে কাঠ কেটে নদীতে মাছ ধরে খুব কষ্টে জীবন কাটাতো। সেই গ্রামেই থাকতো গদাই জেলে। যখনই সে মাছ ধরতে যেত, তার গরুর টুকটুকিকে সঙ্গে নিয়ে যেত। এমনই একদিন মাছ ধরার সময় খুব জোরে ঝড় ওঠে। ওহ, এই অসময়ে কি জোরে ঝড় উঠল রে বাবা। দাঁড়া টুকটুকি, আর একবার জালটা ফেলি, যা মাছ উঠবে তাই নিয়েই বাড়ি ফিরে যাব। দাঁড়া দাঁড়া। এই বলে গদাই পাড়ে দাঁড়িয়ে তার জাল নদীতে ফেলে। বাবা, জালে কি টান পড়েছে রে, মনে হয় খুব বড় মাছ। গদাই সমস্ত জোর লাগিয়ে তার জাল টেনে জলের উপরে তোলার চেষ্টা করে, কিন্তু হঠাৎ তার জালে আরও জোরে টান পড়ে আর সে সামলাতে না পেরে জলে পড়ে যায়। তখনই একটা বাঘ ওপারের জঙ্গল থেকে জলে ঝাঁপ দেয়। টুকটুকি পালা, বাঘ তুই এখান থেকে পালা। টুকটুকি, টুকটুকি পালা, বাঘ। বাঘটা সাঁতার কেটে গদাইয়ের দিকে দ্রুত আসতে থাকে। তখনই তার গরু নদীর পাড় থেকে গলার দড়িটা গদাইয়ের দিকে ছুঁড়ে দেয়। তারপর সে গদাইকে টেনে পাড়ে তুলে আনে। তখন বাঘ প্রায় নদীর এপারে। গদাই ও তার গরু দৌড়তে শুরু করে। পালা টুকটুকি, আমাদের পিছনে বাঘ, পালা, তুই থামিস না। বাঘ, বাঘ। আকাশ ফাটানো বজ্রের মতো গর্জন করে বাঘ গদাই আর তার গরুকে তাড়া করে। তারপর সে এক লাফ দিয়ে গরুটার পায়ে কামড় বসায়। ছেড়ে দে, ছেড়ে দে আমার টুকটুকিকে, ছেড়ে দে বলছি, ছেড়ে দে। গদাই প্রাণপণে তার গরুর দড়ি ধরে টানতে থাকে। ঠিক তখনই শুরু হয় প্রবল বৃষ্টি। জোরে জোরে বাজ পড়তে থাকে। হঠাৎই হুড়মুড়িয়ে একটা ডাল ভেঙে বাঘটার উপর পড়ে। বাঘটার কামড় আলগা হতেই গদাই সেই সুযোগে তার টুকটুকিকে টেনে নিয়ে কোনো রকমে দৌড়তে দৌড়তে গ্রামে ঢুকে তারা বাড়ি পৌঁছায়। কি গো, কি হয়েছে তোমার? অত হাঁপাচ্ছ কেন? হে কি, টুকটুকির গা থেকে এত রক্ত পড়ছে! এই যে বাঘের কামড়! ওই বাজটা গাছের ডালে না পড়লে সব শেষ হয়ে যেত মালিনী, সব শেষ হয়ে যেত। এই যে বনবিবির কৃপা গো! হে বনবিবি, তুমি আমার স্বামীকে গরুকে রক্ষা করেছ। তোমার চরণে শত কোটি প্রণাম দেবী, শত কোটি প্রণাম। এরপর বৃষ্টিও থেমে যায়। ওদিকে তখন জঙ্গলের মাটিতে যে 2-4 ফোঁটা গরুটার রক্ত ঝরে পড়েছিল, বাঘটা দাঁড়িয়ে বেশ কয়েকবার গন্ধটা শুঁকে জঙ্গলের গভীরে মিলিয়ে যায়। শোনো গো মালিনী, তুমি টুকটুকির ক্ষতস্থানে ভালো করে প্রলেপ লাগিয়ে দাও। আজ ও আমাকে জল থেকে টেনে না তুললে হয়তো আমি নিজেই। চুপ করো তুমি, চুপ করো, এমন কথা মুখেও এনো না। চিন্তা করিস না ননি, তোর মায়ের কিচ্ছু হয়নি। আমি আছি তো, তোর মা আবার তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। এরপর কেটে যায় বেশ কিছুদিন। টুকটুকি গরুও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠে হেঁটে চলে বেড়ায়, আর তার বাছুরও মন ভরে দুধ খায়। ঠিক তখনই হাঁপাতে হাঁপাতে রহিম ছুটে আসে। কি হলো রে রহিম, তুই এরকম হাঁপাচ্ছিস কেন? গদাই, আমি আমার গরুটাকে বাঁচাতে পারলাম না রে। তাকে যে আমার সামনে বাঘে টেনে নিয়ে গেল। হায় হায় হায়। শান্ত হও রহিম ভাই, শান্ত হও। এরপর থেকে সেই গ্রামে বাঘ ঢুকে একের পর এক গরু শিকার করতে থাকে। কখনো মাঠে ঘাস খেতে থাকা গরুদের টেনে নিয়ে যায়, বা কখনো রাতের অন্ধকারে গোয়াল থেকে। এক সন্ধ্যায় চায়ের দোকানে মন্টু চা খেতে খেতে চাওয়ালা গোপাল খুঁড়োকে বলে,
জানো গোপাল খুড়ো, গ্রামের গরুগুলোকে ওই একটা বাঘই শিকার করছে। তার নাকি পিঠে একটা লম্বা কাটা দাগও আছে। বলিস কি রে? এই বাগদার কথা তো আগে কখনো শুনিনি। আমি আমার ঠাকুরদার মুখে শুনেছিলাম সুন্দরবনের জঙ্গলে একটাই এক চোখকানা বাঘ ছিল, সে এখন আর নেই। হ্যাঁ গো গোপাল খুড়ো, গাঁয়ের তো সবাই তাই বলা বলি করছে। এই বাঘটার পিঠে ওই কাটা লম্বা দাগটা নাকি আগে ছিল না, কোনো দুর্যোগের কবলে পড়ে হয়তো হয়েছে। চায়ের দোকানে বসে মন্টুর কথা শুনে গদাই বুঝতে পারে যে ও আর অন্য কেউ না, সেদিনের ওই বাঘটা যার উপর ডাল ভেঙে পড়েছিল। গদাই কিছু বলে না, সে চায়ের দাম মিটিয়ে চলে যায়। এর পরের দিন সকালে মালিনী, চল টুকটুকি, কতদিন তুই বাড়ির বাইরে যাসনি, মাঠের ঘাস খাসনি, ঘরে উনুন জ্বালানোর কাঠও নেই। আমি জঙ্গল থেকে কাঠ কুড়োবো আর তুই ততক্ষণ ঘুরে ঘুরে ঘাস খাবি। চল আমার সাথে। এই বলে মালিনী তাদের টুকটুকি গরুকে নিয়ে জঙ্গলের দিকে যায়। তারপর তাকে এক জায়গায় ঘাস খেতে দিয়ে মালিনী জঙ্গলের একটু ভেতরে গিয়ে কাঠ কুড়োতে থাকে। ঠিক তখনই হে ভগবান, বাঘটা যে একদম কাছাকাছি কোথাও আছে, এবার আমি কি করি? মালিনী ধীরে ধীরে হাঁটতে থাকে। ঠিক তখনই বাঘটা বন থেকে বেরিয়ে তার সামনে চলে আসে। মালিনী ভয়ে চিৎকার করে ওঠে, বাঘ, বাঘ, বাঁচাও, বাঘ! বাঘটা ধীরে ধীরে মালিনীর দিকে এগোতে থাকে। যেই না সে ঝাঁপিয়ে পড়তে যাবে, ঠিক সেই সময় টুকটুকি গরু বাঘটাকে তার শিং দিয়ে জোরে ধাক্কা মারে। টুকটুকি, তুই এখানে কেন এলি? তুই পালা টুকটুকি, তুই পালা! এই কথা বলে মালিনী অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। গ্রামের পাশের জঙ্গলে বাঘের গর্জন শুনে বেশ কিছু গ্রামবাসী মশাল জ্বালিয়ে জঙ্গলে ঢুকে বাঘটাকে তাড়ানোর চেষ্টা করে। তারপর সেখানে গিয়ে দেখে, এ কি গো, এখানে যে মালিনী কাকিমা অজ্ঞান হয়ে পড়ে আছে। বাঘটা মনে হয় আমাদের দেখে ভয়ে পালিয়েছে। কিন্তু এই রক্তটা কিসের গো? জঙ্গলের দিকে চলে গেছে। মালিনী কাকিমার গায়ে তো একটা আঁচড়ের দাগও নেই। এরপর মালিনী যখন তার চোখ খোলে, সে তার বাড়ির বিছানায় শুয়ে। আমার টুকটুকি, আমার গরু, তুই কোথায় গেলি? হ্যাঁ, সে বাড়ি ফিরেছে? তুমি তাকে খেতে দিয়েছো? শান্ত হও গিন্নি, টুকটুকি যে আর নেই, সে তোমাকে বাড়ি ফেরানোর জন্য নিজে চলে গেছে। এরপর কেটে যায় বেশ কিছুদিন। গ্রামের গরুর উপর বাঘের উপদ্রব একদম কমে যায়। এমনটা তো হবার কথা নয়। বাগদা নিশ্চয়ই কিছুতে ভয় পেয়েছে। হ্যাঁ কাকা, তুমি একদম ঠিক ধরেছ। গত পরশু দিনকার কথা, আমার গরুগুলো নদীর জলে নেমে মজা করে চান করছিল। আমি দূরে একটা গাছের নিচে বসেছিলাম। এমন সময় বাঘটা নদীতে গরু দেখে জলে ঝাঁপিয়ে দ্রুত আসতে থাকে। গরুগুলো পালাতে না পেরে ভয় ডাকাডাকি শুরু করে। ঠিক তখনই জঙ্গলের ভিতর থেকে এক কালো মিশমিশে দানবের মতো গোভূত বেরিয়ে আসে। গরু দুটো জল থেকে উঠে নির্ভয়ে কালো দানবটার পিছনে দাঁড়িয়ে থাকে। বাঘটা ভয়ে জল থেকে পাড়ে না উঠে সে যেদিক থেকে এসেছিল আবার পালিয়ে যায়। আবার কেমন জন্তু এলো যে গরুদের রক্ষা করে? হ্যাঁ গো কাকা, আমি নিচের চোখে দেখেছি। এরপর রাতে গোপাল খুড়ো তার দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় দেখে একটা বাঘ চুপিসারে বলাইদের গোয়ালের দিকে এগোচ্ছে। ঠিক তখনই বাঘটার সামনে নীল আলোর মতো জ্বলে ওঠে। তারপর প্রকট হয় ওই দানবাকৃতি গোভূত।
গোভূতটা বাঘটার দিকে এগোতেই বাঘটা ভয়ে দৌড়ে জঙ্গলের দিকে চলে যায়। মন্টু একদম ঠিক কথা বলেছিল। ওই গোভূতটা গ্রামের গরুগুলোকে রক্ষা করছে। এরপর থেকে আর কোনোদিনও মধুবনী গ্রামের আশেপাশে বাঘ দেখা যায়নি। গ্রামের গরুগুলো নিশ্চিন্তে মাঠে ঘুরে ঘুরে ঘাস খায় আর নদীর জলে মন ভরে স্নান করে। হয়তো আপনি জানেন না, আপনি যদি আমাদের গোভূতের কার্টুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার নাম কমেন্টে লেখেন, তাহলে আপনার নাম আমাদের কার্টুন ভিডিওতে দেখানো হয়। হ্যাঁ হ্যাঁ, সবাই জানে। এবার তুই চুপ কর, আমাকে নামগুলো বলতে দে। আজকের লাকি ড্রয়ে জেতা নামগুলি হলো মিনতাজ, ইরানা, রাজদীপ, ঋষিতা, অনুরাধা, তনুশ্রী, সাকিব, মুস্কান, মহিমা, রিয়াদ, প্রান্ত, শুভশ্রী, সানিয়া, কাইফা, মধুমিতা। কার্টুন ভিডিওতে আপনার নাম দেখতে চাইলে শুধু নাম লিখলে হবে না, আমাদের গোভূতের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। আর স্ক্রিনের উপরে আসা এই পরবর্তী ভিডিওটি চালিয়ে সেখানেও আপনার নাম কমেন্ট করতে পারেন। আজকে আমাদের এই গল্প এখানেই শেষ হলো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।